আর শুরুতেই যে খবরে নজর রাখবো, জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী। মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর, যে ছবি আপনাদের দেখাচ্ছি। শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের। দুষ্কৃতীদের খোঁজে সিসি ক্যামেরায় নজর রাখছে পুলিশ। ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে। আগামীকাল ওপেনিং ছিল, তাই জন্য কাল মধ্যরাত্রি অবধি কাজ চলেছে। কালকে লেবাররা ছিল মোটামুটি 12টা সোয়া বারোটার দিকে আমরা লেবারকে ফ্রি করার পরে আমরা নিজেরাও যখন বাড়ি যাই, তার 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমার কাছে খবর আসে যে এখানে বোধহয় কিছু ভাঙচুর হচ্ছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি, কিন্তু যতক্ষণের মধ্যে আমি এসেছি ততক্ষণের মধ্যে দুষ্কৃতীরা নিজের কাজ সেরে নিয়েছে। আমাদের জন্য খালি ধ্বংসাবশেষটা খালি ছেড়ে দিয়ে চলে গেছে। তখনই আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। দুটো থানারই লোকজন আসে এই সংযোগস্থলে, এদিকে নারকেলডাঙ্গা থানা, এদিকে আমার স্ট্রিট থানা। দুটো থানাই আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, দুজনেই আসেন। আমরা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করি। হিনিয়াস ক্রাইম এটা, তার মানে এটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতী, কোনো হারমাত বাহিনীর উন্মাদদের কাজ। আমাদের আইনের ওপর পুরো ভরসা আছে, এটার বিচার আমরা নেবই, এটা আমরা এমনি ছাড়ব না। 6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তার আগেই গতকাল রাত পর্যন্ত কাজ চলেছে সুকিয়া স্ট্রিটে। বেদি করা হয়েছে এবং বেদি করা পর দুটি মূর্তিও কিন্তু এখানে ইনস্টল করা হয়েছিল এবং সেটা ঢাকাও দিয়ে রাখা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রাত প্রায় তখন 1টা এমনটাই জানা যাচ্ছে স্থানীয় মানুষের থেকে, এবং সেই সময়ে দেখা গিয়েছে যে এই যে বেদি, এই বেদি ভাঙচুর করা হয়েছে। গোপাল মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাশে গোপাল মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তির যে আবরণ তাও কিন্তু খোলা হচ্ছিল, যেটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ বা কারা তাদের দেখতে পায় এবং এই দুষ্কৃতীদের দেখার পরে চিৎকার করে এবং পরবর্তী ক্ষেত্রে তারা পালিয়ে যায়। এমনটা হয়ে থাকতে পারে, তার কারণ যে আবরণ, সে আবরণ কিন্তু এই মুহূর্তে খোলা অবস্থায় রয়েছে। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়ে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আমার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা এর সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে আমার স্ট্রিট থানার পুলিশ। একই সঙ্গে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। রূপেশ হাজরা তার নাম, তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা এখনো জানা যাচ্ছে না, বা তিনি এই কাজ করেছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য উঠে আসবে সেই তথ্যের ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে পুলিশ কিন্তু এগোবে। একই সঙ্গে এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তারও তদন্ত করছে এবং তাদের খোঁজ করার চেষ্টা করছে আমার স্ট্রিট থানার পুলিশ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসের আগেই টার্গেট করা হলো তাকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর করা হলো, দুষ্কৃতী তাণ্ডব চললো, কি বলবেন? তো আজকে থেকে হচ্ছে না, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তো টার্গেট বহুদিন আগেই করেছিল। যারা করেছিল তারা কারা আপনারা জানেন। তারা কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই বিভিন্ন স্তরে তারা বিভিন্ন ভাবে টার্গেট করেছিলেন। তো সেই নেহরুর আমল থেকেই টার্গেট শুরু হয়েছে, এখনো চলছে এই টার্গেট। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনা তো নতুন নয়, অনেক ভেঙেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যারা এখন করলো তাদের যে এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, এত ভয়ঙ্কর শাস্তি পেতে হবে, তারা নিজেরাও কল্পনা করতে পারবে না। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, তারাই শ্যামাপ্রসাদের মূর্তি ভেঙেছে। ওই আমার স্ট্রিট সংলগ্ন অঞ্চলের সব ব্যাপার খোঁজ খবর নিন, নিশ্চয়ই বেরোবে। অপেক্ষা করুন, ধরা পড়বে। ধন্যবাদ আপনাকে। জন্মদিবসের আগেই টার্গেট ভারত কেশরী। মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর করা হলো। শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। শ্যামাপ্রসাদের পাশাপাশি গোপাল মুখোপাধ্যায়ের মূর্তির নাম ফলকও তছনছ। তীব্র নিন্দা জানিয়েছেন নাতি। এটা কিভাবে, কেন, কারা করেছে এটা বুঝতে পারছি না। কেন এটা হলো, তারা ভাঙলো, এটা একটা বিরাট ব্যাপার যে এরকম একটা ঘটনা। শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখার্জি মূর্তি ভাসালো, যার জন্য কলকাতা শহর বেঁচেছে। আজকে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি।
সেই মানুষের উপরে বা সেই মূর্তির উপরে যে অ্যাটাক হলো, এটা একটা সত্যি খুব লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে কাল রাজ্যে অমিত শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন। বদলের বাংলায় শ্যামাপ্রসাদ স্মরণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রেড রোডে সেজে উঠেছে শ্যামাপ্রসাদের মূর্তি। যে ইতিহাস পড়ার কথা ছিল, যার ইতিহাস পড়ার কথা ছিল, সেই ইতিহাসে এতদিন ঘনিয়েছিল অন্ধকার। রাজ্যের পালাবদল হয়েছে, নতুন সরকার সেই ইতিহাসে এবার আলো দিয়েছে। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, সেই উপলক্ষে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালন করা হবে সেই দিনটি। আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত যাবতীয় কিছু নতুন করে সেজে উঠছে বঙ্গজুড়ে। একইভাবে দেখা যাচ্ছে রেড রোডে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তিও কিন্তু নতুন করে রং করা হয়েছে, সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। রাজ্য জুড়ে পালিত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ থেকে ফিরেই চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা। বঙ্গে এবার প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, কিরকম এই প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমে কিভাবে উপকৃত হবেন চা শ্রমিকরা? দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের চা শ্রমিকরা তাদের তরফ থেকে বলাই হয় যে তারা বিভিন্ন দুর্দশার সম্মুখীন। এবং তুমি জানো, যখন এখন বর্তমান যারা রাজ্যের শাসক দল তারা যখন বিরোধীরাতে ছিল, তারা বারবার ধরে অভিযোগ করে বলতো যে উত্তরবঙ্গের চা শ্রমিকদের ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে যথাযথভাবে সাহায্য করা হয় না। এমনকি তাদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন সাহায্য বা প্রকল্পগুলি রয়েছে, সেগুলোকেও রাজ্যে চা শ্রমিকদের জন্য কাজ করানোর জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, রাজ্য সরকার সে ব্যাপারেও যথেষ্ট আগ্রহ দেখায়নি। নতুন সরকার গঠন হওয়ার পর তারা উত্তরবঙ্গের দিকে যখন দৃষ্টি দিয়েছিল বিশেষ করে, তখন সেক্ষেত্রে চা শ্রমিকদের উন্নয়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের অসুবিধা তৈরি না হয় সে বিষয়ে তারা নজর দেয়। এই পরিকল্পনার অঙ্গ হিসাবে এই কেন্দ্রীয় যে প্রকল্পের যে কাজ রাজ্যে কিভাবে হবে তার একটা বিস্তারিত তথ্য কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে উল্লেখ করে দিয়েছেন। ফলে উত্তরবঙ্গের চা বাগানে যারা শ্রমিকরা রয়েছেন তাদের সার্বিক কল্যাণ, বিশেষত স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ নিচ্ছে হচ্ছে রাজ্য সরকার। এবং এই প্রকল্পের অধীনে, যার কথা তুমি বললে, যেখানে মোট 313.30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এদের 3টি গুরুত্বপূর্ণ উদ্যোগ থাকবে বা বিষয় থাকবে। একটা হচ্ছে চা শ্রমিক শিক্ষা যোজনা, যেখানে চা শ্রমিক পরিবারের শিক্ষা পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নের জন্য বরাদ্দ হচ্ছে 177 কোটি টাকা। দ্বিতীয়ত হচ্ছে চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনা, যেখানে চা বাগান এলাকার স্বাস্থ্য পরিষেবা আরো শক্তিশালী করতে এবং চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের জন্য ব্যয় করা হবে 72 কোটি টাকা। এবং হচ্ছে চা শ্রমিক আশ্রয় যোজনা, যেখানে 63 কোটি টাকা ব্যয়ে তৈরি করা হবে 321 খানা বিশ্রামাগার, যার মধ্যে পাহাড়ে 88টি এবং সমতল অর্থাৎ তরাই ডুয়ার্সে থাকবে 233টি। এবং প্রত্যেক কথায় রেস্ট হাউসে অফগ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, বসার ভালো ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত যে সিরামিক ফ্লোরযুক্ত যে টয়লেট, সেটাও সেখানে থাকবে। এবং এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, এছাড়া স্বাস্থ্য দপ্তর এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন এবং যে জেলাগুলিতে হবে অর্থাৎ সংশ্লিষ্ট জেলা প্রশাসন তাদের সঙ্গে সমন্বয় করে এটি কাজ করা হবে। ফলে রাজ্য মনে করছে কেন্দ্রের এই প্রকল্পের মাধ্যমে কাজ করলে চা বাগানের যারা শ্রমিকরা রয়েছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে এবং যেটা এতদিন ধরে অভিযোগ ছিল সেই অভিযোগ কার্যত চা শ্রমিকদের দুর্দশা কাটতে চলেছে। ধন্যবাদ আবির। নিট অ্যান্ড ক্লিন দার্জিলিং লক্ষ্য নতুন সরকারের। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পর্যটক হন বা স্থানীয়, নিয়ম ভাঙলে রেহাই পাবেন না কেউই। বাঙালির পাহাড় মানেই দার্জিলিং। টুংসোনাদা ঘুম পেরিয়ে দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘার দার্জিলিং, টাইগার হিলের দার্জিলিং। শৈল শহরের বয়স বেড়েছে, বেড়েছে হোটেল, রেস্তোরাঁ,
পর্যটকের সঙ্গে বেড়েছে আবর্জনা। পাহাড়ের আবর্জনার পাহাড় সরাতে বদ্ধপরিকর রাজ্যের প্রথম বিজেপি সরকার। লক্ষ্য ক্লিন দার্জিলিং। 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যদি ময়লা ফেলেন, প্লাস্টিক ইউজ করেন, ফাইন হবে। আপনাদের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষকে জানাতে চাই, 1 তারিখ 1 সেপ্টেম্বর থেকে ফাইন আমি লাগু করছি। কত ফাইন হবে সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু ফাইন হবে। প্লাস্টিক এবং ময়লা ফেলার জন্য আমরা খুব ভদ্র যখন আমরা বড় বড় মল, 5 স্টার হোটেলে যাই, কিন্তু রাস্তায় নামলেই আমরা তখন কিরম অভদ্র হয়ে যাই। আমাদের ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। স্কুলে যারা পড়ছে, কলেজে পড়ছে, তারা কিন্তু অনেক সেন্সিটিভ, তারা কিন্তু ময়লা করে না, ময়লা করি আমরা। রাস্তায় থুতু ফেলা, ফাইন হবে। পাহাড়ের 4 পুরসভার সদস্যদের নিয়ে বৈঠক পুরমন্ত্রী। পাহাড়ে আবর্জনা ফেললে, যেখানে সেখানে থুতু বা পানের পিক ফেললে দিতে হবে জরিমানা। জরিমানা হতে পারে 100 থেকে 1000 টাকা পর্যন্ত। পাহাড়কে পরিচ্ছন্ন রাখতে এবার ঝাঁপিয়ে পড়েছে পুরসভাগুলি। সচেতনতা বাড়াতে চলছে মাইকিং, লিফলেট বিলি। পথে নেমে সাধারণ মানুষকে নতুন নিয়ম জানালেন দার্জিলিং পুরসভার চেয়ারম্যান। दार्जिलिंग एरिया में अब फाइन सिस्टम शुरू हो गया है। इसमें हमारे MIC मैडम अग्निमित्र पॉल जी का जो विजन है, दार्जिलिंग क्लीन, बेटर दार्जिलिंग हिल, जितना भी म्यूनिसिपैलिटीज है इसको बहुत ही क्लीन रखने का, और इंटायर बंगाल में क्लीनलीनेस का एक अवेयरनेस का प्रोग्राम चला हुआ है। इसको 1 जुलाई से हम लोग स्टार्ट किए हैं, और इसी तरह से यहाँ पर भी दार्जिलिंग में अब हम फाइन लगाएंगे, और उसके साथ में जो भी बल्क जनरेटर होगा उनका बल्क फाइन होगा, और ये अब सिस्टमैटिकली होगा, और थोड़ा टाइम तो लगेगा, लेकिन हम लोग सक्सेसफुल हो जाएंगे बोल के हम लोग सोच रहे हैं। না প্লাস্টিক, না আবর্জনা, না যেখানে সেখানে পড়ে থাকবে খালি জলের বোতল। পুরনো দিনে ফিরুক দার্জিলিং, চান সবাই। सीएम का जो ऐलान किया हुआ चीज़ है, इसको तो हम लोग स्वागत करते हैं, और हम लोग टूरिस्ट लोग को बताते भी है कि आप लोग ओवर करने से आपको जुर्माना भी देना पड़ेगा, तो इससे अच्छा बात है। टूरिस्ट जब भी आता है तो सब बोलता है कि दार्जिलिंग एवरीथिंग ओके, बट बहुत गंदा है बोलता है। तो इसलिए जो मैडम ने हम लोग को दार्जिलिंग को, सबको दार्जिलिंग ऑल बंगाल को बोला, इसके लिए हम लोग स्वागत करते हैं। এখানকার যে পরিষ্কার রাখার ব্যাপারটা, এটা প্রচণ্ড দরকার। দার্জিলিং খুব সুন্দর জায়গা, এত সুন্দর শহর, এত টুরিস্ট আসে, এখানে তাদের একটু অ্যালার্ট থাকা উচিত, কারণ রাস্তাঘাট পরিষ্কার থাকলে সকলেরই ভালো লাগে। এটা একটা সুন্দর স্টেপ নেওয়া হচ্ছে, এটা যেন লাগু হয়, অবশ্যই ভালো হয়, তাতে সবার জন্যই ভালো হয়। যেখানে সেখানে আবর্জনা, থুতু, পিক ফেললেই দিতে হবে জরিমানা। 1 জুলাই থেকে পাহাড়ে কড়া নিয়ম। সুন্দরী দার্জিলিং এর গায়ে যেন এতটুকু ময়লা না থাকে। পাহাড়ে পরিচ্ছন্নতার পাহারায় নতুন সরকার। নিউজ 18 বাংলা। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সব মামলার তদন্তে সিট। শুধু তোলাবাজি নয়, সব মামলার তদন্তই এবার সিটের হাতে। দেবরাজের বিরুদ্ধে বাগুইহাটি থানায় 10 অভিযোগ, 10 অভিযোগের মধ্যে 8টিতে মামলা দায়ের পুলিশের। আমাদের সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি। অনুপ, কোন কোন ধারায় মামলা, কোন মামলাগুলোর তদন্ত এবার করবে সিট? দেখো, দেবরাজ চক্রবর্তীর মামলা, এটা তোলাবাজি মামলা যে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে গোটা যে 10টি মামলা রয়েছে, 10টি অভিযোগ এখনো পর্যন্ত হয়েছে, প্রত্যেকটি দায়িত্ব কিন্তু সিটের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তার কারণ বিধাননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে প্রথম যখন গ্রেপ্তার হয় দেবরাজ চক্রবর্তী, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় সেই মামলা কিন্তু বলা হয়েছিল যে সিট গঠন করে দেওয়া হয়েছিল, যেখানে ডিসির নেতৃত্বে 6 জন পুলিশ আধিকারিক তারা থাকবেন। পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এখনো বাগুইহাটি থানায় শুধুমাত্র 10টি অভিযোগ হয়েছে। তোলাবাজি থেকে শুরু করে সম্পত্তির বৃদ্ধির পরিমাণ, বিভিন্ন
বিভিন্নভাবে কিন্তু একাধিক অভিযোগ দায়ের হয়েছিল এবং সেই 10টি অভিযোগের মধ্যে 8টি এখনো পর্যন্ত এফআইআর হিসাবে মামলা রুজু করা হয়েছে এবং সিটের পক্ষে শুধু তোলাবাজি মামলা নয়, সবকটি মামলাই দেখবে সিটের আধিকারিকরা দেবদাস চক্রবর্তীর বিরুদ্ধে মামলা গেল গোটাটাই সিটের হাতে। ইতিমধ্যে বিধাননগর পুলিশের পক্ষ থেকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে সিটের যে 6 জন আধিকারিকের সংখ্যা যারা ছিল সেটা কিন্তু আরো বাড়ানো হতে পারে। তার কারণ 10টি মামলা তাদের হাতে গেল, কারণ তোলাবাজির মামলা যখন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল একাধিক তথ্য সামনে আসছিল। এর পরবর্তী ক্ষেত্রে দেবদাস চক্রবর্তী যখন মেয়াদ শেষ হবে পুলিশি হেফাজতের পরবর্তী ক্ষেত্রে কিন্তু আবার তাকে আদালতে পেশ করা হবে। তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক, তার যে কয়েকটি মামলা ছিল হাইকোর্টে গিয়েছিল, সেই মামলায় কিন্তু নতুন করে দেবদাস চক্রবর্তীকে আবার হেফাজতে নেবে। অর্থাৎ যে 10টি মামলা এখনো পর্যন্ত রয়েছে বাগুইআটি থানায়, প্রত্যেকটি সিটের পক্ষ থেকে এবার তারা দেখভাল করবে। বেশ, ধন্যবাদ অনু। দেবরাজ ঘনিষ্ঠর অফিসে উদ্ধার ডায়েরি, জমির ডিডে নজর। 11 জুন বিজেপি বিধায়কের নালিশে উদ্ধার বস্তা বস্তা নথি। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ডেরায় হানা দিয়ে বাজেয়াপ্ত তোলাবাজি, জবরদখলের শিকড়ের খোঁজে নথিতে নজর। বাজেয়াপ্ত হওয়া ডায়েরি, জমির ডিড খতিয়ে দেখছে সিট। আদালতে আত্মসমর্পণ করে জামিন অপরূপার। 30 সেপ্টেম্বর অপরূপার স্বামী সাকির আলীকে গ্রেফতার করা হয়। পুলিশের গায়ে হাত তোলায় অপরূপার বিরুদ্ধে এফআইআর। অপরূপার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। শুক্রবার শ্রীরামপুর থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ। গতকাল আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন। বেল গ্রান্ট করেছেন এবং এই কেস তো এখানে চলার কথা নয়। প্রসিকিউশন থেকেও যে অ্যাডিং সেকশনের প্রেয়ার দেওয়া হয়েছিল, প্রসিকিউশন থেকে যে এফআইআর এখানে পাঠানো হয়েছিল, সেগুলো অ্যাকচুয়ালি স্পেশাল কোর্ট এমপি এমএলএ কোর্টে পাঠানোর কথা, সেগুলো প্রসিকিউশন করেনি। ন্যাচারালি আমাদেরও রাইট আছে এই যে কোর্টে প্রসিকিউশন থেকে, মানে পুলিশ, আমি প্রসিকিউশনকে সব মিলিয়ে বলছি, পিপি পুলিশ সবাইকে নিয়ে বলছি, তারা যখন এখানে পাঠিয়েছে আমরা এখানে সারেন্ডার করেছি। কোর্ট আমাদের কথা মেনেছেন, মেনে কোর্ট 30/9/2026 আমাদের এমপি এমএলএ যে স্পেশাল কোর্ট ট্রাইং কোর্ট সেখানে অ্যাপিয়ার করছি আমরা। কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবার পুলিশের স্ক্যানারে কালীর ল্যাপটপ মোবাইল। কালীচরণের ল্যাপটপ মোবাইলের ফরেনসিক পরীক্ষা। কালীর হোয়াটসঅ্যাপ মেসেজ খতিয়ে দেখা হবে। পুলিশের নজরে ল্যাপটপের এক্সেল শিট ফাইল, মোবাইল থেকে ডিলিট বহু এনক্রিপ্টেড ফাইল। ডিলিট করা ফাইল পুনরুদ্ধারের চেষ্টা করছে পুলিশ। পুলিশের নজরে কালী এবং তার স্ত্রীর 4টি অ্যাকাউন্ট। 4 অ্যাকাউন্টে লেনদেনের পরীক্ষা তদন্তকারীদের। তারাতলা বিপর্যয় কাণ্ড, সেই ঘটনাতেই গ্রেফতার কালীচরণ বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশের স্ক্যানারে কালীর ল্যাপটপ মোবাইল। বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যে। এ মাসেই পেনশনভোগীদের বকেয়া ডিএ 7 বছরের বকেয়া মেটাবে রাজ্য। এ মাসেই বকেয়ার অর্ধেক টাকা মেটানো হবে, বাকি টাকা ধাপে ধাপে মেটাবে সরকার। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আশ্বাস। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের আশ্বাস রাজ্যে। 2008 থেকে 2015 পর্যন্ত পেনশনভোগীরা যে বকেয়া এরিয়ারের টাকা পান, সেই বকেয়া এরিয়ারের টাকা রাজ্য সরকার দিচ্ছে। চলতি মাসের মধ্যেই 50% টাকা রাজ্য সরকার দেবে। সরাসরি পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই টাকা। বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি জানিয়েছিলেন যে পেনশনভোগীদের টাকা মেটানোর প্রক্রিয়া তারা শুরু করছেন। গতকাল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরই তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে রাজ্য সরকার পেনশনভোগীদের যে এরিয়ারের টাকা বকেয়া রয়েছে 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত, সেই টাকা তারা দিয়ে দেবেন। 50% টাকা তারা দিয়ে দেবেন এবং তার
চলতি মাসেই এবং তারপর বাকি টাকা ধাপে ধাপে দিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পেনশনভোগীদের যে বকেয়া টাকা রয়েছে, অর্থাৎ 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত যে এরিয়ারের টাকা, সেই টাকার 50% টাকা রাজ্য সরকার দিয়ে দিচ্ছে চলতি মাসে 28 জুলাইয়ের মধ্যেই, এবং বাকি টাকা ধাপে ধাপে রাজ্য সরকার মিটিয়ে দেবে। এই যে 28 জুলাইয়ের মধ্যে পেনশনভোগীরা টাকা পাচ্ছেন 50% টাকা, কত শতাংশ বা কতজন পেনশনভোগী এর আওতায় পড়বেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে প্রায় 2 লক্ষের কাছাকাছি পেনশনভোগীরা রয়েছেন যারা এই এরিয়ারের টাকা পেতে চলেছেন 2008 সাল থেকে 2015 সাল পর্যন্ত। আশা সব থেকে বড়, বিগত সরকারের কলঙ্ক এর হাত দিয়ে মুখ মুছছে, এইটা কর্মচারীদের বড় আশার আলো। এখন যতখানি সম্ভব সরকার চেষ্টাও করছে, তবে আমরা আশাপেক্ষী এই সরকারের উপরে আমাদের আগামী দিনে আরো ভালোভাবে তাকাবে। খুব ভালো কথা, এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দিকে চিন্তা ভাবনা করে এটা দিচ্ছেন পুজোর আগে, সেটা খুবই ভালো খবর। এতে পেনশন হোল্ডারদের অনেকটা উপকার হবে। চিকিৎসার ব্যাপার থাকে, অসহায় মনে বোধ করে, এই অবস্থায় যদি তাদের টাকাটা বাড়ে তাহলে চিকিৎসা করতে সুবিধা হবে। আমার মনে পড়ছে যে 5ই ফেব্রুয়ারি 2026 সালে যেদিন সুপ্রিম কোর্টের রায় এলো, সেদিন আমি এখান থেকেই বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি ফোন করেছিলাম, তার সাথে কথা হলো। তা তিনি তখন বললেন যে দেখুন ভাস্করবাবু, এদের কাছে এরা সদিচ্ছা নেই, এরা দেবে না, মেটাবে না। আপনারা সবাই লেগে পড়ে এই সরকারটাকে বদল করুন, আমরা এলে পরে সমস্ত পয়সা কড়াই গন্ডায় আপনাদেরকে মিটিয়ে দেবো। সমস্ত কর্মচারী ঐক্যের জয়। সরকারের সদিচ্ছা তো আছেই, না হলে এগুলো হতো না। তো সরকার প্রত্যেকটা ক্ষেত্রেই কর্মচারীদের বিষয়ে আশ্রয় নিয়ে চাকরি দেওয়ার ক্ষেত্রে, অস্থায়ী কর্মচারীদের ক্ষেত্রে তারা সদিচ্ছা দেখাচ্ছেন। কর্মচারীরাও তাদের সাথে আছে এবং এই সরকারটাকে আমরা বিশ্বাস করি, ভরসা করি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ভরসা করি, জানি যে তিনি কথা দিলে কথা রাখেন।